মুরব্বী দুজন ছাড়া পুরো বাড়িটা শূন্যই থাকে বলা চলে। প্রত্যয়ের আব্বু আম্মু অমায়িক মানুষ। বিয়ের আগে শ্বশুর শাশুড়ি নিয়ে অনুর মন গহীনে যে অযাচিত আতঙ্কারা ঘুরে বেড়াতো, চোখ বুঝলেই শ্বশুরবাড়ি নামক জায়গাটাকে যেন মহাযজ্ঞ স্থল ঠেকত, সেই সকল ভুল ধারণাকে এক দর্শনেই বিনাশ করেছেন প্রত্যয়ের আব্বু আম্মু। আজ এই বাড়িতে পা রাখার পরে অরু আর কৃতিকের বিষয়টা নিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজনদের মুখ থেকে ইনিয়ে বিনিয়ে কম কথা শুনতে হয়নি অনুর। কিন্তু প্রত্যয়ের আব্বু আম্মুর কান অবধি সে সব কথা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ করেছেন। নিজের আত্মীয় স্বজন হোক কিংবা শুভাকাঙ্ক্ষী, সবার উদ্দেশ্যে গভীর গলায় একটাই কথা বলেছেন, বৌমা যেহেতু আমার, বউয়ের পরিবারটাও আমারই। আর আমার পরিবার নিয়ে যারা কুৎসিত মন্তব্য করার স্পর্ধা দেখাবে তারা কখনোই আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তাছাড়া ধর্মীয় আইন কানুন বাদ দিয়ে সমাজের কুসংস্কারে গা ভাসানোর মানুষ আমি নই। ধর্মে যে সম্পর্কের প্রাধান্য আছে আমার নিকট তারও যথাযথ সম্মান রয়েছে। দ্বিতীয়বার বৌমার বোনকে নিয়ে আর একটা কথাও যাতে না হয় এ বাড়িতে। কথা শেষ করে তিনি তার স্ত্রীকে ডেকে দৃঢ় গলায় আদেশ করে বলেন, প্রত্যয়ের আম্মু, তুমি খেয়াল রেখো বৌমার সম্মানহানি হয় এমন কোনো কথা যাতে দ্বিতীয়বার আমার কান অব্দি না আসে। নতুন শ্বশুর শাশুড়ির কাছ থেকে এতটা প্রাধান্য, এতটা আন্তরিকতা পেয়ে সত্যিই তখন গর্বে বুকটা ফুলে ফেপে উঠেছিল অনুর। বারবার মনে হচ্ছিল প্রত্যয়ের মতো একজন ভদ্র, সভ্য, শান্ত ছেলে জন্ম দেওয়া কেবল তাদের মতো অমায়িক আর স্বচ্ছ হৃদয়ের মা বাবার দ্বারাই সম্ভব। রুমের কোণে অবস্থিত লম্বাটে পুরনো সেগুন কাঠের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সন্ধ্যা রাতের সেসব কথা ভেবে আরও একবার চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনির চিত্ত চিরে। প্রত্যেক রুমটা একতলা কিংবা দোতলায় নয়, বাড়ির একমাত্র ছেলে হিসেবে সম্পূর্ণ আলাদা ডেকোরেশন করে চিলে কোঠার ঘরটাই প্রত্যেক রুম হিসেবে বরাদ্দ করা। প্রত্যয় যখন দেশে ছিল তখন থেকে এই চিলে কোঠার ঘরটা ওর, আর এখন ওদের বিয়ের প্রথম বাসর রাতের আয়োজনও এই ঘরেই করা হয়েছে। পুরো ঘরটাতে ভুর ভুর করে সুঘ্রাণ ছড়াচ্ছে। পুরনো খাটে নতুন করে সাজানো তাজা রজনীগন্ধা আর থোকা থোকা গোলাপের আস্তরণ। সাদা চাদরের মোড়ানো বিছানা জুড়েও গোলাপের ছড়াছড়ি। সেদিকে তাকালেও কেমন অপার স্নিগ্ধতায় ভরে ওঠে মন প্রাণ। পুষ্প সজ্জিত স্নিগ্ধ সেই রুমের এক কোণে দাঁড়িয়ে নির্বিঘ্নে চুলে তোয়ালে চালাচ্ছে এই ঘরের নতুন ঘরণী, প্রত্যয়ের সদ্য বিয়ে করা নতুন বউ। যেন এই ঘরে আগমন তার নতুন কিছু নয়। সেভাবেই বিয়ের ভারী গহনা পোশাক আশাক ছেড়ে একটা কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়িতে নিজেকে নতুন বউরূপে আবিষ্কার করল অনু। ঠান্ডা পানি দিয়ে লম্বা শাওয়ার শেষ করে সারাদিনের ধকলকে ধুয়ে মুছে সাফ করে একেবারে সতেজ হয়ে বেরিয়েছে অনু। আর এখন এই হালকা শাড়িটা গায়ে জড়িয়ে আরও বেশি আরাম লাগছে ওর। শাড়ির ব্লাউজটা ব্যাকলেস, যার দরুন একটু একটু অস্বস্তিও হচ্ছে। এমন একটা ৮ পৌরের শাড়ির সাথে এমন শরীর উন্মুক্ত ব্লাউজকে কিনলো ভেবে পায় না অনু। ভাবার মতো সময়ও নষ্ট করে না অবশ্য, তার কারণ ওর মাথায় এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে অন্য একটা প্রশ্ন। বারংবার মানসপটে ভেসে উঠছে সে তীক্ষ্ণ কুরুর ভয়ানক চোখ দুটো। অনুর মনে আছে ছোটবেলায় এই চোখ দুটোকে ভীষণ ভয় পেত ও, আর এখনও পায়। কিন্তু হঠাৎ করে এতগুলো বছর পর কোথা থেকে উদয় হলো সেই মানব? কেনই বা ফিরে এলো ওদের শান্তশিষ্ট নিরিবিলি জীবনে? ওদের জীবনে তো মানুষটার আর কোনো অস্তিত্ব নেই। তাহলে আজকের দিনেই কেন এভাবে দেখা দিল সে? এটা কি কেবলই অনুর মতিভ্রম নাকি অন্য কিছু? অনুর ভাবনার জগতের পর্দা টেনে যায় প্রত্যয়ের আগমনে। প্রত্যয় একটু অন্যমনস্ক হয়ে রুমে প্রবেশ করে। আত্মীয় স্বজনদের অধিকাংশই কর্মজীবী হওয়াতে যে যার মতো ফিরে গিয়েছে সবাই।
বাড়িতে আপাতত আপু আর তার হাজবেন্ড ছাড়া আর তেমন কেউ রয়ে যায়নি। সবাইকে এক এক করে বিদায় দিতে দিতেই রুমে আসতে এত রাত হয়ে গেল প্রত্যয়ের। তার উপর কৃতিক কল করেছে, কয়েক ঘন্টার জন্য হলেও কাল অফিসে যেতে হবে ওকে। শেয়ার হোল্ডারদের সাথে ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। তার চেয়েও বেশি চিন্তার বিষয় হলো কাল জামাই শাশুড়ি একই সাথে নিজেদের প্রজেক্ট লঞ্চ করবে। কে জানে কি হবে, কি করে বা এই দুজন হট টেম্পারকে একই সাথে সামলাবেও। চিন্তায় মাথা ভো ভো করছে প্রত্যয়ের। প্রত্যয় রুমে ঢুকতে অসম্ভব মিষ্টি সুঘ্রাণে ওর চোখ দুটো আবেশে বন্ধ হয়ে এলো। ফুল, মোমবাতি, সেই সাথে পরিচিত নারীর গায়ের গন্ধ মিলেমিশে পুরো ঘরটা সৌরভে ম ম করছে। অনু অনু সেই গন্ধটা আরও একবার নাক চিরে দীর্ঘ নিঃশ্বাসের সাহায্যে ভেতরে পুরে নিল প্রত্যয়। তবে আজ আর এই সৌরভ ওর নাকে নয়, ওর হৃদয়ে গিয়ে লাগছে। খানিকক্ষণ চোখ বুঝে রেখে নিজেকে সামলালো প্রত্যয়। তারপর আস্তে ধীরে চোখ খুলতে দেখল ওর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সন্দিহান চোখে তাকিয়ে আছে অনু। হাতে তার সেদিনের সেই ছোট্ট বক্সটা। প্রত্যয় বক্সটার দিকে ভ্রু কুঞ্চন করে তাকালে অনু শুধায়, আপনার কি ঘুম পেয়েছে প্রত্যয় সাহেব? চশমাটাও দেখে পড়েননি, ঠিকঠাক দেখছেন তো আমায়? অনুর কথায় এক চিলতে হাসি খেলে গেল প্রত্যয়ের ঠোঁটের আগায়। ও অনুকে আগাগোড়া পরখ করে বলল, তোমাকে দেখতে আমার চশমার প্রয়োজন নেই অপরিচিতা। চোখ বন্ধ করলেই সর্বদাই তুমি আমার চোখে পাতায় রাজত্ব করে বেড়াও, আর এখন চোখ খুললেই তুমি। প্রত্যয়ের এসব প্রেম প্রেম কথা ভালোই লাগে অনুর। মাঝে মধ্যে লজ্জাও পায় বেশ, কিন্তু এই মুহূর্তে পেল না। উল্টো প্রত্যয়ের কথাকে দু আনা প্রশ্রয় না দিয়েই হাত বাড়িয়ে বক্সটা দেখিয়ে সোজা সাপটা প্রশ্ন করে, বিয়ে হয়ে গিয়েছে, আজ প্রথম রাত, তাহলে এবার বলুন কি আছে এতে? আমি আর পারছি না চুপ হয়ে থাকতে, কৌতূহলে মাথাটা কিলবিল করছে আমার। প্রত্যয় এবারও অনুকে মসৃণ হাসি ফেরত দিয়ে বলে, প্রথম রাতে স্বামীকে সালাম না করেই উপহার দেখতে চাচ্ছ? ইটস নট ফেয়ার অনু। অনু তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটে, মনে মনে বলে, এই রে, ভুলেই গিয়েছিলাম। পরক্ষণে শাড়ির আঁচলটা পিঠের ওপর দিক দিয়ে টেনে এনে সামান্য নিচু হয়ে সালাম করলো প্রত্যয়কে। তারপর আবারও সে একই বলি, এবার বলুন এতে কি আছে? অনুর উন্মুক্ত মসৃণ মোমের মতো পিঠের দিকে চেয়ে প্রত্যয় ঘোর লাগাই গলায় বলল, কি পড়েছো এটা? সব দেখা যাচ্ছে। অনু বলে, আগে আমার কথার উত্তর দিন, তারপর বলছি। অনুর অবস্থা দেখে মনে হচ্ছে এতে কি আছে না জানা অবধি প্রত্যয়কে এক দণ্ড বসতেও দেবে না ও। আর প্রত্যয় কিনা এইটুকু সময়ে কত কিছুরই না স্বপ্ন দেখে ফেলেছে। সিলি ফিলিংস, হা। প্রত্যয়ের দু চোখে এখন সে সব অব্যক্ত নেশাতুর অনুভূতিগুলোই ঘুরপাক খাচ্ছে, কিন্তু অনুকে বোঝানো মুশকিল। তাই এবার আর কোনোরূপ কথা না পেঁচিয়েই বক্সটা খুলে অনুর হাতে ধরিয়ে দিল প্রত্যয়। অনু অবাক চাহনিতে বক্সের ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। হবে হয়তো কোনো দামি জুয়েলারি কিংবা কোনো হানিমুন টিকিটস। অনুর জানা মতে বাসর রাতে তো স্বামীরা এইসব উপহার দেয়, কিন্তু এখানে তেমন কিছুই দেখতে না পেয়ে আশাহত হলো অনু। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয়কে শোধালো, কই? প্রত্যয় কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, কি কই? কেন উপহার? অনুর কালো হয়ে যাওয়া চুপসানো মুখটা দেখে প্রত্যয় অনেকটা কাছে এগিয়ে এসে ওর চিবুক তুলে হিসিয়ে বলে, কি বলছিলাম আমি? এর মাঝে তোমার স্বপ্ন আছে, আর সেটাই আমার তরফ থেকে তোমার জন্য বাসর রাতে বেস্ট গিফট। অনু ভ্রু কুঁচকে বলল, স্বপ্ন মানে কেমন স্বপ্ন? প্রত্যয় কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হেসে বক্স থেকে একটা আইডি কার্ড বের করে অনুর গলায় পরিয়ে দিয়ে বলল, এই যে আমার বউ, সবচাইতে বড় গিফট। এতক্ষণে অনুর টনক নড়েছে, চোখ দুটো ছলছল করছে।
ও সেই ছলছলে চোখ নিয়ে প্রথমে প্রত্যয়ের দিকে অবিশ্বাসের চাউনি নিক্ষেপ করলো, অতপর কাপা হাতে আইডি কার্ডটা চোখের সামনে তুলে ধরল, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে অনুর নাম আর ছবি বসানো। অনন্যা শেখের নামের পাশে ইংরেজি বড় হাতের অক্ষরে পরপর 3টে অক্ষরে লেখা LLB অনার্স। এত ঝড় ঝাপটা, এত উত্থান পতনে অনু তো ভুলেই গিয়েছিল নতুন করে পড়াশোনা শুরু করাটা যে ওর সবচেয়ে বড় স্বপ্ন। মায়ের অসুস্থতায় যা না চাইতেও বিসর্জন দিতে হয়েছিল ওকে। মস্ত বড় গেট পেরিয়ে ভার্সিটিতে প্রবেশ করার স্বপ্ন তো অসম্পূর্ণই রয়ে গিয়েছিল। মনের টানাপোড়েনে তো কম হয়নি এককালে, কিন্তু অনু নিজেকে বুঝিয়েছিল বড় মেয়ে হতে গেলে দায়িত্ব নিতে হয়। বাড়ির বড় সন্তানকে এত নিজের কথা ভাবলে চলে না। তাদের পৃথিবীতে পাঠানোই হয়েছে পরিবারের সর্বসকলের সুখ নির্ধারণ করার জন্যে। কিন্তু আজ এই মুহূর্তে প্রত্যয় নিজ হাতে অনুর স্বপ্নকে অনুর হাতে ধরে দিল, নতুন করে মনে করিয়ে দিল অনু এখন আর একা নয়। ওর নির্বিঘ্নে মাথা রাখার জন্য একটা কাঁধ রয়েছে, যার নাম প্রত্যয় এহসান। তোমার এখনও অনেকটা পথ অতিক্রম করা বাকি। অনু, এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। তোমার স্বামী, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার শুভাকাঙ্ক্ষী সবসময় তোমার পাশে আছে। প্রত্যয়ের কথায় এতক্ষণের ভ্রমটা কেটে গেল অনুর। মতিভ্রম থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসার সঙ্গে সঙ্গে প্রত্যয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ওর গলাটা শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল অনু। কাঁদতে কাঁদতে বলল, এটা কি করেছেন আপনি? কি করেছেন? এত ভালোবাসা কেন দিচ্ছেন? পাগল হয়ে যাব তো আমি। আপনি আমাকে আজকে যা দিয়েছেন তাই দুনিয়ার কেউ দেয়নি আমাকে, কেউ না। অনু সরল মনে কাঁদতে কাঁদতে কথাগুলো বললেও ওর বলা আর চিৎকারের প্রত্যয়ের চক্ষু চড়ক গাছ। প্রত্যয় তৎক্ষণাৎ চোখ মুখ খিচিয়ে অনুর মুখটা হালকা চেপে ধরে বলল, আরে কি বলছো এসব? নিজের সবাই শুনলে কি ভাববে? আসতে বলো যান, আসতে। অনু নিজের নাকের পানিটুকু প্রত্যয়ের এক্সক্লুসিভ শেরওয়ানিতে মুছে নতুন উদ্যমে কাঁদতে কাঁদতে বলল, আসতে বলবো মানে? আমি তো সবাইকে জানিয়ে বলবো আপনি আমাকে কি দিয়েছেন। এটা কয়জন স্বামী দিতে পারে? এটা কার এমন আত্মা আছে শুনি? কয়জন স্বামী পারি বিয়ের প্রথম রাতেই বউকে এতটা ভালোবাসা দিতে বলুন? তারপর আবারও কান্নার আওয়াজ। প্রত্যয়দের ঠিক নিচের রুমটাই ওর আপুর দুলাভাইয়ের রুম। অনুর এমন কান্নাকাটি আর আহাজারে শুনে প্রত্যয়ের দুলাভাই আপুকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, স্বামীর কথাকে মুখ বাঁকিয়ে অগ্রাহ্য করে প্রত্যয়ের আপু ছাছিয়ে বলে উঠল, নিজে কি করেছিলে সে কথা ভুলে গিয়েছো? এখন আবার আমার ভাইকে দোষারোপ করা হচ্ছে। চুপচাপ ঘুমা, ওদেরটা ওদের বুঝিনি। অনেকক্ষণ হলো রুম থেকে বেরিয়ে ছাদে দাঁড়িয়ে আছে অনু। প্রত্যয় গিয়েছে ফ্রেশ হতে, তাই অনু একাই দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আপাতত। ঠান্ডা হিমেল হাওয়ার ঝাপটা ওর ক্রন্দনরত মুখমণ্ডলে আছড়ে পড়ছে ক্রমশ। হাওয়ার তালে তালে আধো ভেজা রেশমের মতো চুলগুলো ইতি উতি উড়ে যাচ্ছে। বাড়ির সামনের আঙিনায় জ্বলতে থাকা মরিচপাতির রোশনাই ছাদটায় আলোকিত। আকাশের উজ্জ্বল হাসি হাসি চাঁদখানা এতক্ষণে মেঘের আড়ালে ঢাকা পড়েছে। কালো মেঘের গা থেকে খুশি খুশি পড়ছে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি। বাতাসের তোপে সেই ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি খুব একটা গায়ে লাগছে না, যদিও বৃষ্টি ছড়া ফুটো আকাশের দিকে তাকিয়ে অনু আজ তৃপ্তির ঢেকুর তুলছে। ভীষণ তৃপ্তিতে অজানা তারকারাজিদের উদ্দেশ্যে মনটা বারবার চিৎকার দিয়ে বলতে চাইছে, শুনছো তোমরা? পৃথিবীটা এতটাও খারাপ নয়, শুধু বদলে দেওয়ার জন্য একটা মানুষ প্রয়োজন। এই যা। অনু যখন অদূরে আকাশ পানে চেয়ে মনের খুশিতে মন দিয়ে চিৎকার করছিল, ঠিক সেই মুহূর্তেই নিজের উন্মুক্ত বাঁকানো কোমরে খাঁজে শীতল দুটো হাতের স্পর্শে শিরশির করে উঠল অনুর সর্বাঙ্গ। একটু কেঁপে উঠে অনু পেছনে ঘুরবে, তার ফুসরত দিল না প্রত্যয়, বরং আরও শক্ত করে ওর কোমরটা চেপে ধরে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো অনুকে। তারপর ওর কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, আজকের রাতটা যে আমাদের বহু আকাঙ্ক্ষিত রাত, জান।
থাক না একটু বেশি সময় ধরে। এই আদাটুকু ক্ষতি কি? অনু নির্বাক। প্রত্যয়ের অবাধ্য স্পর্শে ওর গলা জড়িয়ে আসছে। শরীরের তরুণে তরুণে বয়ে যাচ্ছে শিহরণ জাগানো নাম না জানা এক সাইক্লোন। ও খুব করে চাইছে প্রত্যয়ের হাত দুটোকে স্থির করে রাখতে, কিন্তু পারছে না। প্রত্যয়ের হাত দুটো অবাধে বিচরণ করছে অনুর সমস্তটা জুড়ে। অনু কোনো মতে ছাদের পাঁচিলটা শক্ত করে দু হাতে খামচে ধরে মাথা নুয়ে রেখেছে। প্রত্যয় দু চোখ বুজে অনুর ঘাড়ে মুখ ডুবিয়ে দিতেই এক পর্যায়ে তীব্র সংকোচে ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের বুকেই মুখ লুকালো অনু। প্রত্যয়ের বোধ হয় আজ এসব লজ্জাটজ্জা পছন্দ হচ্ছে না, তাই অনুকে খুব একটা আশকারা না দিয়ে ওর ঠোঁটের ভাঁজে নিঃসংকোচে নিজের আধিপত্য বিস্তার করলো প্রত্যয়। এরপর সেভাবেই অনুকে কোলে তুলে নিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল ওদের সাজানো গোছানো চিলে কোঠার ঘরের দিকে। অনু বেশ কসরত করে প্রত্যয়ের ঠোঁট দুটো থেকে ছাড়া পেয়ে অস্ফুটে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন? প্রত্যয় দ্রুত গতিতে পুনরায় অনুর অধর যুগলে অধর ডুবিয়ে হিসিয়ে জবাব দিল, তোমার লজ্জা ভাঙতে। শেষ রাতের তীব্র বর্ষণে চারিদিকে কর্দমাক্ত। আজকেও আবহাওয়া বেশ শীতল। হয়তোবা এই বর্ষা বর্ষা আবহাওয়াটা এবার বেশ কয়েকদিন দীর্ঘস্থায়ী হবে। স্টেট আমেরিকার মতো দেশ থেকে ফিরে পুরান ঢাকার এই ভাঙাচোরা পিচ ঢালা রাস্তা ধরে হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে সায়রের। স্পন্সরশিপ থেকে পাওয়া পায়ের লাল সবুজ ট্যাগ লাগানো গুচ্ছে ব্র্যান্ডের জুতোটাও কাদায় মাখামাখি, যা দেখে এই মুহূর্তেই এই কাদায় বসে ঠোঁট ফুলিয়ে কাঁদতে ইচ্ছে করছে সায়রের। চিপা গলি নিবাসী ওই ছাঁচওয়ালা মেয়েটাকে কান ধরে টেনে এনে এসব দেখিয়ে বলতে ইচ্ছে করছে, দেখ রাগিনীর বাচ্চা, দেখ তোর জন্য আমার লেটেস্ট ব্র্যান্ডের জুতোর মান ইজ্জত কাদায় ডুবে গড়াগড়ি খাচ্ছে, তবুও রাগ দেখাবে? কথায় কথায় মুখ ঝাপটে দিবি? কিসের এত তেজ তোর? এইটুকুনি চুনোপুটির মতো শরীর, আবার আমাকে তেজ দেখাস? এক মনে হাঁটতে হাঁটতে কখন যে চিপাগলি নিবাসী সেই রাগিনীর বাড়ির সামনে এসেই থামলো তার টের পায়নি সায়র নিজেও। যখন যখন গন্তব্য এখানেই, তাহলে জানা অজানা দিয়ে কী বা আসে যায়? সায়রেরও যায় আসলো না। ও আজ আর ওকে ঝুঁকিও দিল না। অনেকটা নিশ্চিত হয়েই হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গিয়ে বাইরের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে গেল নীলিমাদের শ্যাওলা পড়া ছাদে। আজকে তার নীলিমা নাচ করছে না। ঘুঙুর সমেত ছাদে এলেও সেগুলো আপাতত অযত্নে ছাদের এক কোণায় মুখ থুবড়ে পড়ে আছে। আর নীলিমা ছাদের পাঁচিলে কনুই দিয়ে ভর করে দু হাত কপালে ঠেকিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে কোনো এক অস্থির ভাবনায় বিভর হয়ে আছে মেয়েটা। নীলিমাকে কী নিয়ে ভাবছে বোধগম্য হলো না সায়রের। তাই ও পেছন থেকে আচমকা ডেকে উঠে নরম গলায় বলল, নাচবে না আজার? আমি তো দেখতে এলাম। নীলিমা চমকে উঠল না, তড়িঘড়ি করে পেছনেও চাইল না। ভাবটা এমন যেন ও সায়রের উপস্থিতি টের পেয়েছে। বাতাসের সাথে সাথে ভাসমান সায়র গন্ধটা নীলিমা বুঝতে পেরেছে। আদতে তেমন কিছু কিনা কে জানে। তবে নীলিমা আপাতত আস্তে ধীরে ঘুরে তাকিয়ে চোয়ালটা শক্ত করে সায়রকে বলে ওঠে, কি চাই? আবার কেন এসেছেন? সায়রের গায়ে লাগলো না নীলিমার চরম তিক্ত কথাগুলো। ওর এতদিনে বোঝা হয়ে গিয়েছে অর্ণব কেন এত নির্লজ্জ। সায়র নিজেও এই মুহূর্তে অর্ণবের পন্থাটাই অবলম্বন করলো। নীলিমার কথাতে ভ্রুক্ষেপ না করে এগিয়ে গিয়ে নীলিমার সামনে দাঁড়িয়ে বুকের বাম পাশে হাত রাখল। অতঃপর কোনোরূপ কপটতা না করে কাতর কণ্ঠে বলল, কেন যেন সকাল থেকে বুকটা জ্বলে যাচ্ছিল, অযথায় দম আটকে আসছিল, চোখ দুটো দারুণ তৃষ্ণার্ত। কেন যেন মন বলছিল তোমার দেখা পেলে সব অসুখ এক নিমিষে সেরে যাবে। তাই সবার অবসরেই তোমার কাছে ছুটে এসেছি নীলিমা। কেউ জানে না আমি এখানে। সায়র নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে এই প্রথম নীলিমার নামটা উচ্চারণ করল, যা নীলিমাকে অবাক করে দিতে সক্ষম।
নীলিমা অবাক হয়ে চট করে সায়রের চোখে চোখ রাখলে সায়র আবার বলে, চেয়ে দেখো, এখন আমি পুরোপুরি ফিট। আই থিঙ্ক আমার অসুস্থতার মোক্ষম কারণটাই তুমি। তোমাকে বোধহয় আমার লাগবে। সায়রের কথায় নীলিমার কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ প্রশ্ন ছুঁড়ে শুধালো,